আজ আমাদের দ্বিতীয় সন্ধ্যা। শেখ, আসুন প্রথম দরবেশের মুখ থেকে আমরা তার গল্পটা শুনি। দরবেশ অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে বললেন, গল্পটা তাহলে বলবার অনুমতি দিন। শুরু করুন। তিনজন দরবেশ একসঙ্গে বলে উঠলেন। ইয়েমেনের বণিক খাজা আহমদের নাম আপনারা শুনেছেন তো? জরুর। তিনিই আমার ওয়ালিদ। দুনিয়া জুড়ে ছড়ানো ছিল তার ব্যবসা। নিকে হওয়ার পর আমার একমাত্র বোন অন্য শহরে চলে গিয়েছিল। আমি লেখাপড়াও ভালো করে শিখেছিলাম, কিন্তু নিয়তি গোপনে এসে আক্রমণ করে। কি হলো শেখ? একজন দরবেশ জিজ্ঞেস করলেন। 14 বছর বয়সে আমার বাবা মায়ের ইন্তেকাল হলো। আমি এতিম হয়ে গেলাম। কিন্তু আমি ছাড়া ওয়ালিদের ব্যবসায় বা সামলাবে কে? ওই বয়সে আমাকে দায়িত্ব কাঁধে তুলে নিতে হলো। কত যে ধন সম্পদ খাজা আহমেদ রেখে গিয়েছিলেন তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমিও নিজের মতো করে জীবন শুরু করলাম। 14 বছর বয়স তো তখন আমার। দুনিয়ার কিছুই তো দেখিনি। যে আমার কাছে এসে যা বলে সেই কথাতেই বিশ্বাস করি। আমার চারপাশে এমন কিছু লোকজন জুটে গেল যারা সব সময় আমার প্রশংসা করে, আমাকে ঘিরে ফুর্তির ফোয়ারা ছোটায়। তারাই আমাকে সুরা ও নারী সঙ্গের আনন্দও শেখালো। আর আমিও এই পার্থিব সুখের সাগরে ভেসে গেলাম। শয়তান যে মানুষের রূপ ধরেই মানুষের কাছে আসে সে তো আপনারা জানেনই। নারী মাংসের মোহে একবার যে ডোবে তার জীবনের আর কোনো দিশা থাকে না। মদ, মেয়ে ছেলে আর জুয়ায় উড়ে যেতে লাগলো আমার বাবার জমানো সম্পদ। তার মানে শেষে আপনাকে কি পথে বসতে হলো, তাই তো? আরেকজন দরবেশ হেসে বললেন, আমাকে শিক্ষা দেওয়ার জন্য খোদার এমনই ইচ্ছে ছিল। এতদিন যারা আমার পয়সায় ফুর্তি করেছে তারাই আমাকে প্রথমে ছেড়ে গেল। আমার দিকে আর ফিরেও তাকাতো না। টাকা পয়সা নেই, বন্ধুবান্ধব নেই, দুবেলা খাবারও জোটে না। এমন অবস্থায় আমি পথে পথে ঘুরে বেড়াই। একদিন এক বন্ধুকে দেখে ডাকতে আমাকে চিনতেই পারল না। না খেতে পেয়ে প্রায় মরতেই বসেছিলাম। তখন ঠিক করলাম বোনের কাছেই যাব। কিন্তু লজ্জার কথা, ওয়ালিদ মারা যাওয়ার পর আমি কতদিন যে তার খোঁজ নিইনি। এমনটাই হয় শেখ, সুখের সময়ে আপনজনকে মনে পড়ে না। একজন দরবেশ বললেন। হ্যাঁ, সব সুখের সময়ই আসলে শয়তানের প্রহর। অন্য এক দরবেশ বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলেন। আমি বোনের বাড়িতে গিয়ে পৌঁছলাম। আমার হতদরিদ্র অবস্থা দেখে সে তো আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। বারবার জিজ্ঞেস করতে লাগলো কি করে এমন অবস্থা হলো। পাপ বোধে আমি চুপ করে রইলাম। বোন তার স্নেহ ভালোবাসা দিয়ে আমার সব দুঃখ মুছে দিল। ওর বাড়িতে ভালো ভালো খাওয়া দাওয়া বিশ্রাম পেয়ে আমি আবার সতেজ হয়ে উঠলাম। কিন্তু নসিবে তা বেশি দিন সইল না। সইবে কেন? একজন দরবেশ হাসলেন। এক ভুল করলে খোদা অনেক পরীক্ষা নিয়েই তো দুনিয়াদারি থেকে পার করাবেন। ঠিক বলেছেন শেখ। প্রথম দরবেশ অনেকক্ষণ চিন্তামগ্ন হয়ে বসে রইলেন। গল্পটা শুরু করুন শেখ। হ্যাঁ, একদিন আমার বোন এসে বলল, খোদা তোমাকে নতুন জীবন দিয়েছেন ভাইজান, আর তোমাকে আমি কাছছাড়া করতে চাই না। আমিও তোমাকে ছেড়ে যেতে চাই না। আর কোনো ঘাটা আঘাটায় মরার ইচ্ছে নেই আমার। কিন্তু তোমাকে তো কিছু করতে হবে। কি? বাড়িতে বসে থাকলে চারপাশের লোকজন কি বলবে বলো? বলবে বাপের ধন সম্পদ উড়িয়ে তুমি এখন দুলাভাইয়ের পয়সায় বসে বসে খাচ্ছ। এতে আমাদের বাপ মায়েরই বদনাম হবে ভাইজান। তাই তোমার কিছু একটা করা দরকার। আমিও তাই চাই। তুমিই এখন আমার আম্মি যান, তুমি যা বলবে তাই করব। বোন আমার কপালে চুমু খেয়ে চলে গেল। একটু পরেই আবার ফিরে এলো তার মহলের নোকরানিদের নিয়ে। তারা আমার সামনে স্বর্ণমুদ্রা ভর্তি 50টি থলি এনে রাখল। বোন বলল, শোনো, কয়েকদিনের মধ্যেই বণিকদের একটা ক্যারাভান দামাস্কাসের পথে রওনা হবে। আমি চাই তুমিও তাদের সঙ্গে যাও। এই স্বর্ণমুদ্রা দিয়ে তুমি এমন সব জিনিস কিনবে যা দামাস্কাসে বিক্রি করে লাভের পয়সা তুলতে পারো। কিন্তু তার আগে একজন সৎ বণিককে খুঁজে বার করতে হবে। কেন? তার কাছেই তোমার সব জিনিসপত্র দিয়ে দেবে। বণিকেরা তো সমুদ্রপথে যাবেন, আর তুমি যাবে ঘোড়ায় চড়ে। দামাস্কাসে পৌঁছে বণিকের কাছ থেকে তোমার জিনিসপত্র বিক্রির হিসেব বুঝে নিতে হবে। বোনের কথা মতোই আমি সব কাজ করলাম।
2 দিন পরে বণিকদের জাহাজ বন্দর ছেড়ে চলে গেল। সঙ্গে কিছু খাবার দাবার নিয়ে আমি ঘোড়ায় চেপে দামাস্কাসের পথে এগিয়ে চললাম। দামাস্কাসে পৌঁছতে বেশি দিন লাগলো না। এক রাতে আমি যখন গিয়ে পৌঁছলাম তখন শহরের ফটক বন্ধ হয়ে গেছে। কুমিস চলবে নাকি শেখ? ইয়াকুব আল মুস্তাসিমি জিজ্ঞেস করেন। গল্পটা পান করতে করতে গল্প হবে। আপনি কি জানেন, যারা কুমিস পান করে তারা কারো ক্ষতি করে না? জানতাম না। এসব পুরনো মানুষরা বলে গেছেন। তুর্কিস্তানে ঘুরতে ঘুরতে সত্যি বলতে কি আমি কুমিসের প্রেমে পড়ে গেছি। ঘটকির দুধ গাঁজিয়ে এই আশ্চর্য সুরা তৈরি করা হয়। গোদুগ্ধের চেয়ে ঘটকির দুধ কয়েকটি বিষয়ে খুবই উন্নত মানের। এসব আমি তুর্কিস্তানে এসেই জেনেছি। ঘটকির দুধে স্নেহ পদার্থ কম, শর্করা বেশি, ফলে সহজেই সুরা প্রস্তুত করা যায়। যে কোনো ঘটকির দুধ থেকে কুমিস তৈরি করা যায় না। তাকে খোলা হাওয়ায় প্রান্তরে চড়ে বেড়াতে দিতে হবে। কুমিসের জন্য দুধ দেওয়ার আগে অন্তত 2টি সন্তান তাকে প্রসব করতেই হবে। সন্তান প্রসবের 2 মাস পরে দুধ নেওয়া যাবে, আর সেই ঘটকিকে খোলা হাওয়ায় পরিচ্ছন্ন অবস্থায় রাখতে হবে। নিয়মিত খাবার দিতে হবে, প্রচুর জলপান করাতে হবে তাকে। প্রান্তরে আরও কিছু শর্করায় ভরপুর গাছপালা তাকে খাওয়াতে হবে। কুমিস পান করতে করতে ইয়াকুব আল মুস্তাসিমি আবার গল্প শুরু করলেন। এবার আবার দরবেশের মুখ থেকেই শুনুন শেখ। জি, দরবেশ বলতে শুরু করলেন। অনেক অনুরোধেও প্রহরীরা ফটক খুলল না। আমি ঘোড়া থেকে নেমে জিন বিছিয়ে বসে পড়লাম। কি গভীর নৈঃশব্দ! কিছুতেই ঘুমোতে পারছিলাম না। বসেছিলাম, পায়চারি করছিলাম। এভাবেই রাত গভীর হচ্ছিল। হঠাৎ মাঝরাতে এক আশ্চর্য ঘটনা। কি? প্রাচীর বেয়ে দড়িতে ঝোলানো এক বিরাট সিন্দুক নেমে এলো। আমার মনে হলো এ তো অলৌকিক ব্যাপার। খোদা কি তবে আমাকে দয়া করলেন? তিনি কি এত বড় সিন্দুক বোঝাই ধনরত্ন পাঠালেন? খোদা মেহেরবান, একজন দরবেশ বলে উঠলেন। আল্লাহু আকবার! আরও 2 দরবেশ একই সঙ্গে জিকিরে গলা মেলালেন। দেখলাম একটি কাঠের সিন্দুক। তড়ি ঘড়ি সেই সিন্দুক খুলতেই আমার চক্ষু চড়ক গাছ। কি রত্ন দেখলেন শেখ? একটিই রত্ন। মেয়েটির কি যে সৌন্দর্য বোঝাতে পারবো না। কিন্তু সে আহত। তার পোশাকে লেগে থাকা রক্ত তখনও শুকিয়ে যায়নি। আমি সেই সৌন্দর্য থেকে চোখ ফেরাতে পারছিলাম না। পরমা সুন্দরী বিড়বিড় করে কথা বলছিল। আমি তার মুখের কাছে মুখ নামিয়ে শুনতে পেলাম, শয়তান আমার ভালো মানুষই প্রতিদান তবে এইভাবে দিলে তো। মারো, আমাকে মারো, আল্লাহ এর বিচার করবেন। নিজের অজান্তেই বলে উঠলাম, এমন সুন্দরীকে কোন শয়তানের মারার ইচ্ছে হয়? এরপরেও মেয়েটি তার কথা বলে যাচ্ছে। তারপর আমার কথা শুনে মেয়েটি ওড়না খুলে আমার দিকে তাকালো। আপনারা তো জানেন, এক মুহূর্তের এই তাকানোতেই সব উলটপালট হয়ে যায়, ইশকের জন্ম হয়। আমি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। কেউ অজ্ঞান হয় না শেখ, একজন দরবেশ হাসতে হাসতে বললেন। অজ্ঞান হওয়ার ভান করে। মাশাআল্লাহ, কি খাঁটি কথাই না বলেছেন। আরেকজন দরবেশ নিজের উরু চাপড়ে বলে উঠলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনাকে এভাবে কে মেরেছে? মেয়েটি ক্ষীণস্বরে বলল, আল্লাহ মেহেরবান, আমি আর কথা বলতে পারছি না। শুধু আমি মারা গেলে এই সিন্ধুকে ভরে এমন কোথাও আমাকে কবর দেবেন যাতে কেউ খুঁজে না পায়, কেউ যেন আমাকে নিয়ে খারাপ কথা না বলতে পারে। শুধু এইটুকু প্রার্থনা, খোদা আপনাকে দেখবেন। ইয়াকুব আল মুস্তাসিমি চুপ করে গেলেন। ধীরে ধীরে কুমিস পান করতে লাগলেন তিনি। নিচে তার কারখানা ঘরে বসে কোনো শিক্ষার্থী লিপিকর বাঁশি বাজাচ্ছিল। মুস্তাসিমি পান করতে করতে মাথা দোলাচ্ছিলেন। একসময় বলে উঠলেন, শেখ, সূর্যালোক কি বিবর্ণ, দেয়ালেরও রং নেই। ভালোবাসা চলে যায়, আলো বদলে বদলে যায়। যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি দয়া আমার প্রয়োজন শেখ। আল্লাহকে কতবার বলেছি দয়া করুন, তার দয়া ছাড়া আমি কি করে গল্প বলে যাব? আপনি বলুন জনাব, রাত শেষ হয়ে আসছে। আমি বলি, তাহলে দরবেশের মুখেই শুনুন, আমি তার কথা বলবার কে? দরবেশ আবার শুরু করলেন। সিন্দুকটাকে আমি আগলে রাখলাম। ওই রাতে আমি তখন কোথায় যাব? মোরগের ডাক আর মুয়াজ্জিনের আজান একসময় ভোর নিয়ে এলো। আমিও ফজরের নামাজ আদায় করে ঘোড়ার পিঠে সেই সিন্দুক চাপিয়ে শহরে ঢুকে পড়লাম। একা হলে সরাইখানায় থাকতাম, কিন্তু সিন্দুকের মধ্যে যে মেয়েটি রয়ে গেছে
তাই ভাড়ায় আমাকে একটি বাড়ি খুঁজে নিতে হলো। বাড়ির নৌকরটি খুবই ভালো। সে সব জেনে আমাকে একজন হাকিমের সন্ধান দিল যে শরীরের কাটাছেঁড়াও জানে। আমি ঠিকানা নিয়ে হাকিমের বাড়িতে গিয়ে পৌঁছলাম। বৃদ্ধ হাকিম দাড়িতে হাত বোলাতে বোলাতে বললেন, মরা না বাঁচা? বেঁচে আছে। যাক, তাহলে কিছু কাজ করা যাবে। কে সে? আমার বিবি। ও সবাই বলে। হাকিম ঈশা তার ফোকলা দাঁত মেলে হাসেন। দামাস্কাসে যারাই মেয়ে ছেলে নিয়ে আসে বলে আমার বিবি। কত যে দেখলাম। কত নম্বর বিবি? 1 নম্বর জনাব। তাজ্জব কি বাত, 1 নম্বরেই খুশি? জি, দামাস্কাসে আমি ব্যবসা করতে এসেছি। বিবিকে খুব ভালোবাসি বলেই সঙ্গে নিয়ে আসা। কত বছর নিকে হয়েছে? জি, 2 বছর। হাকিম ঈশা হা হা করে হেসে উঠলেন। 5 বছর কাটতে দিন, তবে তো 63টা পাবেন। এবার বলুন। রাস্তায় রাত্রি নেমে আসায় আমরা আর এগোইনি। একটা গাছের তলায় আশ্রয় নিয়েছিলাম। মধ্যরাতে ডাকাতরা এসে চড়াও হলো। সব কিছু নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বিবিকেও ক্ষতবিক্ষত করে চলে গেল। আজ সকালে আমি শহরে ঢুকেছি। শল্য চিকিৎসায় আপনার মতো এ শহরে আর কেউ নেই আমি শুনেছি। আপনি একবার দেখলে আমার বিবির প্রাণ বাঁচবে। হাকিম ঈশা আর কিছু বললেন না। আমার সঙ্গে বাড়িতে এলেন। মেয়েটিকে পরীক্ষা করে বললেন, আঘাত খুবই গুরুতর, তবে খোদা চাইলে 40 দিনের মধ্যে ভালো হয়ে উঠবে। তিনি নিম পাতার জল দিয়ে মেয়েটির ক্ষত ধুয়ে দিলেন। কোথাও কোথাও সেলাই করলেন, কোথাও বা মলম লাগিয়ে পট্টি বেঁধে দিলেন। মেয়েটির মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, আমি রোজ সকালে পট্টি বেঁধে দিয়ে যাব। আপনার বিবিকে সম্পূর্ণ বিশ্রামে রাখবেন। রোজ সামান্য তাকড়াই মোড়কের ঝোল খেতে দেবেন। শেখ, আপনার কি ঘুম পাচ্ছে? ইয়াকুব আল মুস্তাসিমি জিজ্ঞেস করেন। না। আজ রাতেই পুরো গল্পটা শুনবেন? জি। কাল সকালে কিমিয়ার সঙ্গে ভেড়া চড়াতে যাবেন তো? হ্যাঁ। তাহলে দরবেশ, আবার বলতে শুরু করুন। জি। দামাস্কাসে জিনিসপত্র বিক্রি করে আমার কম রোজগার হয়নি, কিন্তু মেয়েটির চিকিৎসার জন্য সব খরচ হতে লাগলো। হাকিম ঈশা রোজ আসতেন। ধীরে ধীরে সেই সুন্দরী আরোগ্য লাভ করলো। আমার যে কি আনন্দ হলো। একদিন সে আমাকে বলল, মিয়া। বলুন। একটা কথা। কি বলুন? আমার আনন্দ চাইলে যা বলবো তাই করবেন তো? অবশ্যই। আমি যা যা করব তা নিয়ে কখনো জিজ্ঞেস করবেন না। কেন? তাহলে অনুতাপ বইতে হবে আপনাকে। জীবনে অনুতাপের মতো খারাপ আর কিছু হয় না। তাহলে কিছু প্রশ্ন করবেন না আমাকে। একজন দরবেশ বলে উঠলেন, মহাগাড্ডায় আপনি পড়েছিলেন, বুঝতেই পারছি। হ্যাঁ, আমি কখনো ওকে কিছু জিজ্ঞেস করিনি। এদিকে আমার টাকা পয়সাও কমে আসছিল। দামাস্কাসে কাকেই বা আমি চিনি। চিন্তার বলিরেখা আমার মুখে জেগে উঠছিল। হয়তো বুঝতে পেরেই একদিন ও আমাকে বলল, আপনি আমার জন্য যা করেছেন তা এই জীবনে ভুলতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি। ও হেসে বলল, ভালোবাসার কথা বাদ দিন। মানুষ মানুষের জন্যই কিছু করে, এ তো খোদারই নির্দেশ। তাহলে আপনি আর মুসলমান কেন? আমার কথা শুনুন। বলুন। আপনি আমার জন্য যত টাকা পয়সা খরচ করেছেন তা এখন আমার পক্ষে মিটিয়ে দেওয়া সম্ভব নয়। আমি একবারও এ ব্যাপারে কথা বলেছি? না। আপনি চিন্তিত তা আমি বুঝতে পারি। এক কাজ করুন। আমি হেসে বললাম, আপনাকে বাড়ির বাইরে বের করে দেব? তা আপনি পারবেন না, আর আমিও তা হতে দেব না। তবে একটা কাজ করতে পারেন। বলুন। আমাকে এক টুকরো কাগজ, কলম আর কালের পাত্র এনে দিন। কেন? শর্ত ছিল, কোনো প্রশ্ন করবেন না। আমি কাগজ, কলম, মুসিপত্র এনে তাকে দিলাম। টুকরো কাগজে কয়েকটি কথা লিখে সে আমাকে বলল, দুর্গের কাছেই যে রাস্তা, সেখানে একটি বড় মঞ্জিল দেখতে পাবেন। ওই মঞ্জিলে থাকেন সিদি বাহার। তার হাতে এই খত পৌঁছে দিতে হবে। ইয়াকুব আল মুস্তাসিমি হঠাৎ উঠে দাঁড়ালেন। গল্পটা শেষ করবেন না? আমি বলি, অনেক রাত হলো শেখ। আমি ঘরে না গেলে কিমিয়া ঘুমোতে পারে না। পড়ে পড়ে থাকা মেয়ে তো, ওর তো কেউ ছিল না। তার উপর এই কিস্সাটা বড় দীর্ঘ। বলতে বলতে ক্লান্ত লাগছিল। তাহলে ঘুমিয়ে পড়ুন গিয়ে। একটা প্রশ্ন করব শেখ। বলুন। কিমিয়াকে আপনার কেমন লাগে? খুব ভালো। আমি উচ্ছ্বসিত হয়ে বলি। কেমন ভালো? প্রেমিকার মতো না বোনের মতো? আমি চুপ করে থাকি।
ইয়াকুব আল মুস্তাসি আমার পিঠে হাত রেখে বলেন, আপনিও কি নিয়ে যাবেন? কোথায়? আপনার পথে। আমি তো বেশি দিন বাঁচব না আর। কিমিয়াকে কে দেখবে শেখ?